বন্ধু, আপনি শুনছেন আড্ডাবাজ। আড্ডাবাজের এবারের নিবেদন সোমালি সরকারের লেখা গল্প সেন বাড়ির অন্তর্ধান রহস্য। সোমালি সরকার সাহিত্যের টানে গল্প পড়ার নেশা তাকে গল্প লেখার প্রতি আকর্ষিত করে। অদ্বিতীয়া ম্যাগাজিনে একটি ভ্রমণ কাহিনীর মাধ্যমে আত্মপ্রকাশ, এরপর বহু পত্রপত্রিকা ও সংকলনে গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। লেখিকার একক সংকলন গল্পগুচ্ছ, অভিশঙ্কা এবং ৩ আতঙ্ক। গল্প পাঠে প্রদীপ্ত, অন্যান্য চরিত্রে মলয়, বিদিশা, গৌরী, রমাকান্ত, সৃজন এবং আমি সৌমেন। শুরু হচ্ছে সেন বাড়ির অন্তর্ধান রহস্য। মালিনীর আজ বৌভাত। অবশ্য বৌভাত বলতে যা বোঝায় ঠিক তা নয়। বিয়ের ৩ দিনের মাথায় একটা পার্টি দিয়েছে শিল্পপতি অরিন সেন। মালিনীর সাথে অরিনের সম্পর্কটা পূর্বে অবশ্য শালি জামাইবাবুর ছিল, কিন্তু দিদি মিতুলের পালিয়ে যাওয়ার পর তা পুরোটাই বদলে গেছে। মালিনী অবশ্য এরকম সম্পর্ক চায়নি, কিন্তু বাড়ির চাপে আর অরিনের অসহায়তা দেখে এক প্রকার বাধ্য হয়েছে বিয়ে করতে। শুধু কলকাতা শহর নয়, অরিনের বিজনেস ছড়িয়ে ছিটিয়ে আছে দেশের অনেক স্থানে। বড় বড় কাপড়ের মিল আছে তার। তবে মালিনীর সাথে বিয়েটা সে রেজিস্ট্রি করেই সেরেছে। অরিনের সাথে মিতুলের সম্পর্কটা প্রায় বছর ৩ টিকেছিল, কিন্তু হঠাৎই যেন সব কোথায় হারিয়ে গেল। মালিনী কিন্তু এখনো বিশ্বাস করে তার দিদি পালায়নি। কোনো অঘটন ঘটেছে তার সাথে, কিন্তু বাড়ির কারো তাতে কোনো গা নেই। দিদির অস্তিত্ব যেন মন থেকে মুছে ফেলেছে সবাই। এক এক সময় খুব অবাক লাগে মালিনীর। দিদির মতো শান্ত স্বভাবের একটা মেয়ে কি করে পালিয়ে যায়। অরিনকেও যে বড্ড ভালোবাসত দিদি। তবে কি ভাবছো মালিনী? অরিনের গলার আওয়াজে চমকে ওঠে মালিনী। হ্যাঁ, কই কিছু ভাবছি না তো, আসলে দিদির কথা। প্লিজ মালিনী, আমি অতীত আঁকড়ে বাঁচতে চাই না। তোমার দিদি যা করেছে এরপরও তুমি। সরি অরিন, আর বলবো না। ইটস ওকে। এই মুহূর্তে এই কথাগুলো। স্কচের গ্লাসটা হাতে নিয়ে অরিনের পাশে গিয়ে দাঁড়ালো মালিনী। তারপর ওর হাতটা ধরে মিষ্টি হাসলো একটু। অরিন ওর হাসি দেখে কাঁধে হাত রেখে হেসে উঠল। চিয়ার্স ডার্লিং, এনজয়। মিউজিকে আর মদের ফোয়ারাতে জমে উঠল পার্টি। অর্ধেক রাত পার্টি করেই কেটে গেল। ৩টে নাগাদ বিছানা নিল শরীর। ক্লান্ত শরীরে সে রাতে আর অরিনের ইচ্ছা পূরণ করতে পারল না মালিনী। অচিরেই ঘুম এলো চোখ জুড়ে। স্বপ্নে এলো দিদি। কি রে, আমার জায়গাটা তাহলে নিয়েই নিলি বল? ভালোই করেছিস জানিস। না দিদি, আমি তোর জায়গা নিতে চাইনি। তুই ফিরে আয়, ফিরে আয় দিদি। দিদি, দিদি। হঠাৎ ঘুম ভেঙে যায় মালিনীর। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থেকেও ঘামছে সে। পাশে গভীর ঘুমে আচ্ছন্ন অরিন। দিদির জায়গাটা তো সে নিতে চায়নি কোনোদিন। তার জীবনে তো অনিরুদ্ধ এসেছিল। দিদির পালিয়ে যাবার পর ইনভেস্টিগেশন অফিসার হিসেবে প্রথম দেখাতেই ভালো লেগেছিল। তারপর তদন্তের স্বার্থে টানা 2 মাস, যদিও বলে ওঠা হয়নি কোনোদিন। অবশ্য অনিরুদ্ধও যে তাকে ভালোবাসে এটা জানে মালিনী। অথচ মনের মধ্যে একটা টানা পোড়েন ছিল। কি জানি কিসের ভয় ছিল। গুড মর্নিং ডার্লিং। তুমি উঠে গেছো? দাঁড়াও, কফি আনছি। আরে আরে, তুমি কেন যাবে? বসো, মিনতি আছে, ও নিয়ে আসবে। অরিন সেনের বউ তুমি, তুমি ঢুকবে রান্নাঘরে? আরে পার্টি করো, শপিং করো, ওসব রান্না বান্না মিডল ক্লাস লোকজন করে। তুমি ভুলে যাচ্ছ অরিন, আমি কিন্তু মিডল ক্লাস ঘর থেকে এসেছি। ওসব আমার ভালো লাগে না। বরং আমার জন্য একটা লাইব্রেরি যদি বাড়িতে। ওকে, আজ মিস্টার সিনহাকে বলে দিচ্ছি তোমার জন্য। ওটুকু কোনো ব্যাপার নয়।
আচ্ছা শোনো, তুমি বরং আমাদের হানিমুনের প্ল্যান করো। কোথায় যেতে চাও বলো? মরিশাস না সুইজারল্যান্ড? কোথায় যাবে প্ল্যান করলে কিছু? কাশ্মীর। হোয়াট, সো চিপ! আরে এত কম খরচে তুমি কাশ্মীর যাবে? আমি অল্পেই খুশি, আর তোমার সাথে যেখানেই যাব আমার ভালো লাগবে। ওকে, তাই হবে। অরিনের অফিস যাওয়ার পর বেশিরভাগ সময় লাইব্রেরিতেই কেটে যায় মালিনীর। কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া। মাঝে মাঝে মনে হয় যেন সোনার খাঁচায় বন্দিও। অরিন অবশ্য সব খেয়ালই রাখে, কিন্তু তবু। এসব চিন্তা করতে করতে দিদির বেডরুমের সামনে এসে দাঁড়ায় মালিনী। ঘরটা এখন তালাবন্দি। দিদির স্মৃতি খুব ছুঁয়ে দেখতে ইচ্ছা করে মালিনীর। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থাকে ওখানে। ম্যাডাম, লাঞ্চ রেডি। মালতীর কথায় চমকে ওঠে মালিনী। এই রুমের চাবি কোথায় আছে জানো মিনতি? আগে আমার কাছে আছে, কিন্তু স্যার খুলতে বারণ করেছেন। খুব বকবেন, এখানে না আসাই ভালো আপনার। স্যার কিছু বলবেন না, আমাকে চাবিটা দাও। মিনতি আর কি করে, অগত্যা নিজের ঘর থেকে চাবিটা এনে দিল ম্যাডামের হাতে। ঘড়িতে তখন দুপুর 2টো। ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলো মালিনী। ঘরের ভিতরটা পরিপাটি করে গুছিয়ে রাখা। মালিনীর বেডরুম থেকেও বেশ খানিকটা বড় এই ঘরটা। দরজা খুলতে সামনের দেওয়ালে মিতুলের ছবিটা দেখে থমকে দাঁড়ায় মালিনী। মায়া ভরা চোখে এক রহস্যময়ী হাসি। তার থেকেও তার দিদি খুবই সুন্দর ছিল। টানা চোখ দুটোতে আখি পল্লবগুলো বিন্যাসিত। তুলির টানে তা যেন আরো অপূর্ব হয়ে উঠেছে। লাল সাদা শাড়ি, মাথায় ঘোমটা, গলায় 7 নড়ি হার, আর ললাট বিস্তৃত সিঁদুর, কি অপরূপ লাগছে। মিতুল বরাবর একটু ঘরোয়া স্বভাবে এবং কাজে কর্মে, তার মধ্যে একটু ঘরোয়া ভাব। মিতুলের ঠিক বিপরীত মালিনী, খুবই চঞ্চল এবং স্মার্ট, পড়াশুনোতে এবং সাজে গোজে। কিন্তু মনের দিক থেকে দুই বোন যেন একই সরল রেখায় ধাবমান। মিতুল মাত্র বছর 3 বড় মালিনীর থেকে, তাই ওদের মধ্যে মিলও খুব। দীর্ঘ 10 মিনিট ছবিটার সামনে দাঁড়িয়ে আছে মালিনী। মনে পড়ে যাচ্ছে পুরনো স্মৃতিগুলো। চোখ ছলছল করছে জলে। দিদির ছবির দিকে তাকিয়ে মালিনী বলল, আমি জানি তুই হারিয়ে যাসনি, কোথাও পালিয়েও যাসনি। আমি তোকে খুঁজে নিয়ে আসবো দিদি। আমাকে তোকে খুঁজে পেতে হবে। আশীর্বাদ কর যেন আমি এই কাজে সফল হই। ছবির সামনে থেকে ঘুরে ঘরের চারিদিকটা দেখতে থাকে মালিনী। বিছানার উপর সাদা ধপধপে চাদর পাতা। সারা ঘরেই রং বেরঙের বিভিন্ন প্রাচীন মূর্তির সমারোহ, সুন্দর করে গোছানো। এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোণের দিকে একটা ওয়ার্ড্রবের উপর চোখ পড়ল মালিনীর। এগিয়ে গিয়ে দেখল ওয়ার্ড্রবটা তালা বন্ধ। বিছানার সঙ্গে লাগোয়া টেবিলটায় 3টে ড্রয়ার, কিন্তু ড্রয়ার 3টেও লক করা। ঘরের কোথাও চাবি নেই। মিনতি দরজার কাছে দাঁড়িয়ে উকি মারছিল। ওকে দেখে মালিনী বলল, এই ড্রয়ারগুলোর চাবি কোথায় আছে তুমি জানো? আমি জানি না, বোধহয় স্যারের কাছেই হবে। ঠিক আছে, তুমি যাও এখন। আপনি এবার বেরিয়ে আসুন ম্যাডাম, আর আমার হাতে চাবিটা দিয়ে দিন। অন্য কেউ দেখলে আমার চাকরিটা চলে যাবে। এই ঘরে কারো ঢোকার অনুমতি নেই। আমি এই বাড়ির মালকিন, আমি যে কোনো ঘরে ঢুকতে পারি। তোমার সাহস তো মন্দ নয়, তুমি আমাকে বাধা দিচ্ছ। এ কথা জানলে সাহেব কিন্তু আরো রাগ করবে। নিজের চাকরিটা যদি বাঁচাতে চাও মুখ বন্ধ করে রাখো। মিনতি কিছু না বলেই চলে যায় ঘর থেকে। ম্যাডামের উপর কথা বলার সাহস তার নেই। মালিনী বেশ কিছুক্ষণ ঘরটার এদিক ওদিক ঘুরে দেখল, কিন্তু না, কোনো কিছুই সেরকম সন্দেহজনক মনে হলো না। অতএব আবারও দিদির ছবির কাছে এসে দাঁড়ালো সে। দেওয়াল জোড়া বিশাল পোর্ট্রেট। দিদির বিয়ের পরে এখানে যখন সে এসেছিল, দিদির এত বড় পোর্ট্রেট কোনো দিন দেখেনি। এটা নতুন করেছে অরিন। মালিনী মনে মনে ভাবল, হয়তো সে কারণে এই রংটা খুব উজ্জ্বল লাগছে, যেন নতুন করে দেওয়ালটা রং করা হয়েছে। যাই হোক, একটু নিরাশ হয়েই মালিনী ফিরে এলো নিজের ঘরে। খাবারটা খেয়ে বিছানায় এলিয়ে দিল শরীরটা। কাল রাতে ঘুমটা ভালো হয়নি মালিনীর, তাই 10 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ল মালিনী।
ঘুম ভাঙল অরিনের ডাকে। ধরফরিয়ে বিছানায় উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে মালিনী অবাক। ঘড়িতে 7টা বাজে। সেই দুপুর থেকে একটানা ঘুমোচ্ছে সে। নতুন জায়গায় রাতে ঘুম আসছে না বলেই হয়তো এরকম অবস্থা মালিনীর। মনে মনে ভাবল সে। অরিনের দিকে তাকিয়ে মালিনী বলল, সরি, কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। কখন এসেছো তুমি? এই তো আধ ঘন্টা হয়েছে। ইটস ওকে, কুল। ক্লান্ত ছিলে তুমি, তাই তোমাকে ডিস্টার্ব করিনি, কিন্তু এখন ডাকতে বাধ্য হলাম। শোনো, আজ আমরা ডিনার বাইরে করব। তুমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। অরিনের কথায় সম্মতি জানিয়ে ফ্রেশ হতে বাথরুমে ঢুকল মালিনী। তারপর বেরিয়ে এসে ব্ল্যাক শাড়ি আর ডায়মন্ডের সেট দেখে অবাক হয়ে তাকিয়ে রইল অরিনের দিকে। ওগুলো পছন্দ হলো, তাই তোমার জন্য নিয়ে এলাম। আজকে ডিনারে তুমি ওটাই পরো প্লিজ ডার্লিং। এত দামি একটা নেকলেস? আমার তো আরো অনেক আছে। শুধু শুধু কাম অন মালিনী, এবার তো একটু বদলাও। এখনো সেই মধ্যবিত্ত শিকড় ধরে বেঁচে আছো। আরে বাবা, অরিন সেনের বউ তুমি, রোজ নিত্য নতুন ড্রেস আপ করবে, এটাই তো ন্যাচারাল। আচ্ছা নাও, চটপট রেডি হয়ে নাও। কথাটা বলে অরিন ঘর থেকে বেরিয়ে গেল ফোনে কথা বলতে বলতে। অরিনের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মালিনী। তারপর রেডি হয়ে আয়নার সামনে বসলো। হালকা ওয়েভি চুলটাকে ব্রাশ দিয়ে পরিপাটি করে নিল। চোখে দিল কাজল, সিঁথিতে সিঁদুর, কানে পড়ল হীরের দুল। গলার হারটা যখন পড়তে যাবে তখন অরিন ঢুকলো ঘরে। মালিনীর পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, ওয়াও মালিনী, ইউ লুক বিউটিফুল, গর্জিয়াস। এই হারটা আমি পরিয়ে দিই তোমায়। মালিনীর চুলগুলো কেমন সরিয়ে দিয়ে আলতো করে হাতটা টেনে নিল গলার কাছে। অরিনের হাত দুটো শরীরে ছোঁয়া লাগলে মালিনীর কেমন যেন একটা অস্বস্তি লাগে। অথচ এটা তো স্বাভাবিক, স্বামী স্ত্রীর মধ্যে এটুকু হতেই পারে। হাতটা পরিয়ে দিয়ে খোলা ফর্সা পিঠটাতে ঠোঁট স্পর্শ করে অরিন। তারপর মালিনীকে দুহাত দিয়ে তুলে নিজের দিকে ঘুরিয়ে টেনে নিয়ে আসে বুকের কাছে। অরিনের শরীরে তখন উষ্ণ রক্তের দৌড়ঝাঁপ। মালিনীর শরীরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গোলাপি ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় অরিন। কিন্তু মালিনীর বড্ড অস্বস্তি লাগে। এক ঝটকায় অরিনকে দূরে সরিয়ে দিয়ে বলে, প্লিজ অরিন, আমাকে একটু সময় দাও। ওয়েল, টেক ইউর টাইম। আমি নিচে যাচ্ছি, তুমি এসো। অরিন নিচে যাওয়ার পর কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়ায় মালিনী। চোখ বন্ধ করতে দিদির মুখটা ভেসে ওঠে সামনে। 2-1 ফোঁটা জল গড়িয়ে পড়ে ফর্সা গাল দুটোর উপরে। সবকিছুর মধ্যেও মালিনীর মনের ভিতরে প্রবল ঝড়। বিয়েটা যেন কিছুতেই তার মনের মতো হয়ে ওঠেনি। হয়তো দিদির প্রতি এক অসীম টান, অথবা অনিরুদ্ধ কোথাও না কোথাও এখনো সারা মন জুড়ে বিস্তার করে রয়েছে। তাই হয়তো অন্য কারো স্পর্শ বড্ড বেহিসাবি লাগছে তার। হ্যালো হ্যালো মালিনী, আর কত দেরি লাগবে? এবার তো নিচে এসো। যাচ্ছি। বড় রেস্তোরাঁয় টেবিল বুক করা ছিল অরিনের, সেখানেই ডিনার করলো ওরা। তারপর বেশ অনেক রাত করেই ফিরল বাড়িতে। বাড়িতে ঢোকার মুহূর্তে অরিনের ফোনে একটা ফোন এলো। ফোনটা রিসিভ করে 2 মিনিট কথা বলে অরিন মালিনীকে বলল, এই মালিনী, একটা এমার্জেন্সি পড়ে গিয়েছে, আমাকে একটু মিস্টার সিনহার বাড়িতে যেতে হচ্ছে, ফিরতে একটু রাত হবে, তুমি প্লিজ চিন্তা করো না। মালিনী মাথা নাড়িয়ে বাড়ির ভিতরে ঢুকল। দূর থেকে শুনল অরিনের গাড়ি বেরিয়ে যাওয়ার আওয়াজ। ক্লান্ত শরীরে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হঠাৎই চোখ গেল দিদির ঘরের দিকে। দরজার কাচের ভিতর দিয়ে একটা লাইট দেখা যাচ্ছে। অথচ দুপুরবেলায় তো লাইটগুলো সবই নিভিয়ে এসেছিল মালিনী। তবে এত রাতে কে জ্বালালো লাইটগুলো? মনের ভিতর খটকা লাগলো মালিনীর। দিদির ঘরের দিকে এগিয়ে গেল সে। কাছাকাছি যেতে দেখল মিনতি ঘর থেকে বেরোচ্ছে। মালিনীকে দেখে কেমন যেন চমকে গেল মিনতি। কি ব্যাপার মিনতি, তুমি এই ঘরে কি করছো এত রাতে? হ্যাঁ, না না, মানে ঘরের ওই লাইটটা জ্বলছিল, তাই নেভাতে এসেছিলাম। আমি তো দুপুরবেলা সব লাইট নিভিয়ে দিয়ে গিয়েছিলাম। তুমি মিথ্যে বলছো,
সত্যি করে বলো। আমি সত্যি বলছি ম্যাডাম, আপনার কোথাও ভুল হচ্ছে। সাহেব দেখলে রাগ করতো, তাই আমি নিভিয়ে দিলাম আলোটা। অনেক রাত হয়েছে, আপনি এবারে ঘরে যান। সাহেব যদি আপনাকে এখানে দেখে খুব রাগ করবেন। কথাটা বলে মিনতি ওখান থেকে সরে পড়ল। মালিনীর মাথায় কিছুতে আসছিল না ব্যাপারটা। তা স্পষ্ট মনে আছে সব লাইটগুলো সে বন্ধ করে রেখেছিল ঘরের। নিশ্চয়ই কিছু লুকোচ্ছে মিনতি। কথাটা ভাবতে ভাবতে ঘরে এলো মালিনী। মিতুলের ব্যাপারে মিনতি অনেক কিছু জানে, কিন্তু কোনো একটা ভয় তাকে মুখ খুলতে দিচ্ছে না। কিন্তু সেটা কি কি হতে পারে? সবকিছুই কেমন যেন গুলিয়ে যাচ্ছে মালিনীর। কিভাবে শুরু করবে খোঁজ, কোন সূত্র ধরেই বা এগোবে, কিছুতেই যেন সাজিয়ে উঠতে পারছে না গুটি। এমতো অবস্থায় একজনই তাকে সাহায্য করতে পারে, তার নাম অনিরুদ্ধ। কথাটা ভাবতে মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে চোখ রাখল মালিনী। খুব সহজেই পেয়ে গেল অনিরুদ্ধর নাম্বারটা। অরিনের আসার এখন খানিকটা দেরি আছে। ঘড়িতে 12:30 বাজে। অনিরুদ্ধকে এই সময় ফ্রি পাওয়া যেতেই পারে। ভাবনা আসতেই ডায়াল করল অনিরুদ্ধর নাম্বারে। রিং হতেই রিসিভ হলো কলটা। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? আমি মালিনী বলছি। চিনতে পারছেন আমায়? মিতুল মিসিং কেসের। ও মালিনী, আপনি? এত রাতে কি হয়েছে আপনার? অনিরুদ্ধর কণ্ঠস্বরে এক উদ্বেগের সুর। অনেকদিন পরে মনের মতো কিছু ফিরে পাওয়ার আনন্দ, তার সাথে একটা চিন্তাও যেন ছেয়ে আছে। আর সবটাই ফুটে উঠেছে তার কণ্ঠে। কি জানি, পুলিশকে তো আর কেউ গল্প করতে ফোন করে না। যাই হোক, অনিরুদ্ধর উৎকণ্ঠা কাটিয়ে দিয়ে মালিনী বলল, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই আমি। কবে সময় হবে যদি একটু বলেন। আগামীকাল হলে ভালো হতো। তবুও ঠিক আছে ঠিক আছে, আগামীকাল ঠিক ওই 5:15টাতে আমি যাচ্ছি। কিন্তু কোথায় যাব? আমার বাড়ির কাছে গ্রিন হাউস রেস্টুরেন্ট, সেখানে। আজ রাখি। কথাটা বলে ফোন কেটে দেয় মালিনী। পিছন ফিরতে মালিনীর মনে হলো কেউ যেন দরজার আড়াল থেকে তাদের কথা শুনছিল। দরজার কাছে দ্রুত এগিয়ে গিয়ে এদিক ওদিক তাকালো মালিনী, কিন্তু কাউকে দেখতে পেল না। ঘরে এসে বাথরুমে ঢুকলো মালিনী। কি ব্যাপার ডার্লিং, তুমি এখনো ঘুমাওনি? না, তোমার অপেক্ষা করছিলাম। আরে একটা প্রবলেম হয়ে গিয়েছে। কদিনের জন্য আমাকে একটু ব্যাঙ্গালোর যেতে হবে। ওখানকার ওয়ার্কার্সের মধ্যে কিছু প্রবলেম চলছে, সেগুলোই হ্যান্ডেল করতে হবে। কদিনের জন্য? দিন 15। আই এম রিয়েলি ভেরি সরি মালিনী, তোমার হানিমুনটা ডিলে হয়ে গেল। প্লিজ মালিনী, আই এম সো সরি ডার্লিং। এইভাবে বলছো কেন? তুমি তো আর ইচ্ছা করে এসব করনি। বেড়ানো পরে হলে ক্ষতি নেই। কাল মর্নিং 10টায় ফ্লাইট। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে এসো। অরিন বাথরুমে ঢুকলে মালিনীর মুখে এক অদ্ভুত হাসি খেলে গেল। ওর মন চাইছিল না অরিনের সাথে বেড়াতে যেতে। কেন যে মন এভাবে বিদ্রোহী হয়ে উঠেছে জানা নেই মালিনীর। তবে অরিন যে ওকে এতটা সুযোগ দেবে ভাবেও নি মালিনী। এই 15 দিনে সমাধান করতে হবে সব রহস্যের। কি ব্যাপার মালিনী, কি চিন্তা করছো? না, কিছু না। একদিন তুমি খুব বোর হবে, তাই না? বই পড়ে কাটাবো, আর কিছু পুরনো বন্ধুদের সাথে দেখা করব ভাবছি। স্কুল ফ্রেন্ডস। ও ওকে, আমি ড্রাইভারকে বলে যাব, তুমি গাড়ি নিয়ে যেও। মালিনী মুখে কিছু কথা না বললেও মাথা নেড়ে সম্মতি জানালো। পরদিন সকাল সকাল ঘুম ভাঙল মালিনীর। বিছানায় উঠে বসে তাকাতেই অবাক হয়ে গেল মালিনী। অরিন পাশে নেই, এত সকালে উঠেছে। একটা জিনিস মালিনীকে খুব খটকা দিচ্ছে। এই দুদিন ঘুমটা যেন একটু বেশি হচ্ছে। হয়তো দুর্বলতা, কিন্তু সেভাবে তো কোনো কাজ সে করে না, বসে বসেই কাটায়। তবে চিন্তিত মুখেই খাট থেকে উঠে ঘরের বাইরে বের হয়ে এলো মালিনী। রাত পোশাকের উপর হাউস কোট চাপিয়ে নিল।
এভাবে ঘর থেকে বেরোয়নি কোনোদিন সে। কিন্তু অরিন কোথায় গেল? করিডোরে এসে দাঁড়াতেই চোখ আটকে গেল। দিদির ঘরের সামনে মিনতি আর অরিন কি এত কথা বলছে? কই, অরিন তো কোনোদিন কাজের লোকদের সাথে কথা বলে না। পা টিপে টিপে এগিয়ে যায় মালিনী, কিন্তু না, কিছুই শোনা যাচ্ছে না। এতটাই আস্তে গলার স্বর। ফিরে আসে মালিনী নিজের ঘরে। কি হতে পারে? সব যেন গোলমেলে লাগছে মালিনীর। অরিন আর মিনতি, যোগসূত্র কিছুতেই মিলছে না। তুমি উঠে পড়েছো? কোথায় ছিলে তুমি? এত সকাল সকাল উঠে পড়েছো? আরে আমি ওই লনে একটু ওয়াক করছিলাম, সকাল সকাল ঘুম ভেঙে গেল, তাই আর কি। অরিন ওকে মিথ্যা কথা বলছে। বেশ, আরো হয়তো অনেক মিথ্যে চাপা পড়ে আছে এই বাড়িতে। একটু দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মালিনী বলে উঠল, ও ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। 8টার মধ্যে বেরিয়ে গেল অরিন। ব্রেকফাস্ট সেরে নিজের ঘরে এলো মালিনী। 5:15 অনিরুদ্ধর সাথে দেখা হবে ভাবতেই আনন্দে মন নেচে উঠল। কিছুতেই যেন সময় কাটছে না। ক্লজেটে দাঁড়িয়ে ভাবতে থাকে মালিনী কোন শাড়িটা পরবে। এত শাড়ি, এত জুতো, সব যেন কেমন গুলিয়ে যায় তার। তবু বেছে একটা টিয়া রঙের সিফন শাড়ি বের করে সে, তার সাথে ব্ল্যাক জুতো, গোল্ডেন হালকা গয়না। দুপুরে লাঞ্চ সেরে বইয়ে মুখ গুজে একসময় ঘুমিয়ে পড়ে মালিনী। ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখে। দুপুর গড়িয়ে বিকেল হয়, অ্যালার্ম বেজে যায়, তবু মালিনীর ঘুম ভাঙে না। যখন ঘুম ভাঙে তখন 7টা বাজে। বিছানায় উঠে ঘড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে যায় মালিনী। আজও ঘুম ভাঙল না। মোবাইলটা কাছে নিতেই অনিরুদ্ধ 10টা মিস কল দেখল সে। 2টো অরিনের কলও দেখতে পেল। কি হচ্ছে এসব মালিনীর সাথে? কই, আগে তো কোনোদিন এরকম হয়নি। ফোন হাতে নিয়ে প্রথমেই অনিরুদ্ধকে কল করতে যায় মালিনী, কিন্তু কল কেটে মনে মনে বলে, না, কল নয়, SMS-এ এবার জানাতে হবে সব। মনে হয় এ বাড়িতে এমন কেউ আছে যে চায় না আমি বাড়ির বাইরে কারোর সাথে দেখা করি। কিন্তু কেন? চিন্তা করো না, কাল সকালে আমি তোমার বাড়ি যাব, তুমি সাবধানে থেকো। অনিরুদ্ধর সাথে কথা সেরে অরিনকে ফোন করে মালিনী। হ্যালো, আরে কোথায় ছিলে তুমি? 2বার ফোন করেছি আমি। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম। কি জানি এত ঘুম হচ্ছে কেন, ভাবছি ডাক্তারের কাছে যাব। ও ওকে, আচ্ছা শোনো, আমাদের ফ্যামিলি ডক্টর সুপ্রতিম রায়কে আমি বলে দিচ্ছি, ও এসে তোমায় দেখে যাবে, চিন্তা করো না। রাখছি। একটু ফ্রেশ হয়ে বারান্দায় এসে দাঁড়ালো মালিনী। দূর নীল আকাশে মেঘে ঢাকা কয়েকটা তারা, ঠিক তার জীবনের মতো। কোথায় যাচ্ছে কিছুই জানা নেই। দিদির ঘরটা ক্রমশ রহস্যময় হয়ে উঠছে তার কাছে, অথচ কি যে সেই রহস্য কে জানে। অরিনের প্রতি এই অবহেলা হয়তো এই রহস্যের কারণ, কিন্তু অরিনের মধ্যে কোনো খুঁত এখনো লক্ষ্য করেনি। নেহাতি ভালো মানুষ, কিন্তু দিদিও তো ভীষণ ভালোবাসত, তবে কেন? মাঝে মাঝে সব ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে মালিনীর। অনিরুদ্ধর সঙ্গে দেখা না হলে সবই যেন ধোঁয়াশা লাগছে তার। কাকে চাই? মিসেস সেন বাড়ি আছেন? ওনার সাথে দরকার আছে। আপনাকে ভীষণ চেনা চেনা লাগছে। আপনি কি এর আগেও এসেছিলেন এ বাড়িতে? ওকে ভেতরে আসতে দাও, ও আমার বন্ধু। আপনি ভেতরে আসুন অনিরুদ্ধ। মিনতি ওদের দুজনের মুখের দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল রান্নাঘরে। অনিরুদ্ধ সিঁড়ি দিয়ে সোজা উঠে এলো উপরে। অনিরুদ্ধকে নিয়ে লাইব্রেরি ঘরে গেল মালিনী। অনিরুদ্ধ ঘরে ঢুকেই অবাক হয়ে গেল। দেয়ালের 3 দিক জুড়ে বড় বড় আলমারি, আর তাতে বিভিন্ন রকমের বই। আমার এই শখটা অরিন পূর্ণ করেছে। আসলে বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। বলুন মিসেস সেন, কি অসুবিধা? আপনি বোধহয় আমার নামটা ভুলে গেছেন, আর যদি না ভুলে যান তাহলে মালিনী বলে ডাকলেই আমি খুশি হব।
আসলে মিসেস সেন ডাকটা ঠিক এখনো আমার সঙ্গে পরিচিত হয়ে উঠতে পারেনি। আমাকে মালিনী বলে ডাকলেই খুশি হব। না, ভুলিনি, মালিনী। এবার বলুন। ওদের কথোপকথনের মধ্যেই মিনতি ঢুকে এলো ঘরে। মিনতিকে ঢুকতে দেখে মালিনী বলল, কি ব্যাপার, তুমি এখানে? ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয়, জানো না? ম্যাডাম, চা না কফি পাঠাবো সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। চা আর সকালের ব্রেকফাস্ট যা করেছো নিয়ে এসো। আমার মনে হয় মিনতি আমাদের কথা আড়ি পেতে শোনে। ওকে আমার খুব একটা সুবিধার লাগে না। সেটা পরে দেখব। আপনি একটা কাজ করুন, বুঝলেন? আপনার দিদির কেসটা আবার রিওপেন করুন। আমি নেব তদন্তের ভার। সে সময় কেসটা ধামাচাপা পড়ে গেছিল। সেভাবে কোনো প্রমাণ তো আমাদের হাতে ছিল না। আর তার চেয়েও বড় কথা, দিদির লেখা ওই চিঠি সবটাই ভেস্তে দিয়েছিল। রিপোর্ট বলেছিল চিঠিটা দিদির হাতের লেখা। অতএব আমরা কিছুই করতে পারিনি। আমি যতদূর চিনি দিদিকে, দিদি এভাবে পালিয়ে যেতে পারে না। অরিনকে ও ভীষণ ভালোবাসতো। অরিন ছাড়া ওর জীবনে অন্য কোনো পুরুষ আসলে ও অন্তত আমাকে বলতো। তাই আমি কিছুতেই দিদির এই চলে যাওয়াটা মেনে নিতে পারছি না। তার জন্যই হয়তো মন থেকে অরিনকে মেনে নেওয়াটাও অসম্ভব হয়ে উঠছে ক্রমশ। এরপর এই বাড়িতে আসার পর থেকে যা যা ঘটেছে তার সবটাই বর্ণনা করল মালিনী। সব শুনে অনিরুদ্ধ গম্ভীর হয়ে বলল, যে যাই বলুক না কেন, আপনার দিদির ওই ঘরটায় কোনো রহস্য লুকিয়ে আছে। তাই আমার প্রথম কাজ হবে ওই ঘরটা থেকে শুরু করা সব। আর আর মিনতি, ওকেও একবার জেরা করতে হবে। আপনি এক কাজ করুন, কালী থানায় গিয়ে কেসটা রিওপেন করার দরখাস্ত দিয়ে আসুন। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন। আপনি এখনো বিয়ে করেননি? বুঝতেই তো পারছেন, পুলিশের চাকরি, কে এসব সহ্য করবে? তাছাড়া এই বেশ ভালোই আছি। বিয়েতে এখন আর অতটা আগ্রহ নেই। শেষের কথাটা যেন তীরের মতো বিঁধল মালিনীর বুকে। মালিনীর বিয়ে হয়ে গেছে বলেই কি অনিরুদ্ধ আর বিয়ে করল না? মালিনী তবু ইনডাইরেক্টলি জিজ্ঞেস করল, এটাই কি তার কারণ নাকি অন্য কিছু? আজ উঠি মালিনী, আমাকে একবার অফিস যেতে হবে। পুরনো ফাইলগুলো বের করে দেখতে হবে। আপনি কাল চলে আসুন। অনিরুদ্ধ চলে গেলে মালিনী নিজের ঘরে বসে ভাবতে থাকে। সেই একই রকম আছে মানুষটা, মনের ভিতর সযত্নে তুলে রেখেছে আমাকে। মুখে কিছু না বললেও চোখে যে ফাঁকি দিতে পারে না, চোখের ভাষায় সবটাই স্পষ্ট হয়ে যায়। হ্যালো মালিনী, কি করছো তুমি? তা আজ বাড়িতে কোনো গেস্ট এসেছিল নাকি? হ্যাঁ, আমার বন্ধু অনিরুদ্ধ এসেছিলেন। জাস্ট একটা মিট, আর কিছু নয়। জাস্ট একটা মিট? নাকি মিতুলের ব্যাপারে আবারও তোমার মন ছুটছে? নতুবা সকাল সকাল সেনবাড়িতে ইন্সপেক্টর অনিরুদ্ধ রায়ের প্রবেশ। অরিনের কথায় ভীষণ অবাক হয় মালিনী। মনে মনে ভাবে, এর মধ্যেই মিনতির ফোন করে জানিয়ে দেওয়া হয়ে গেছে। কিন্তু কেন? যদি তাই হয় তাহলে ক্ষতি কি অরিন? তুমি কি চাও না জানতে দিদি বেঁচে আছে না মরে গেছে? আমার তো এখনো মনে হয় দিদি বেঁচে আছে, কোনো বিপদের মধ্যে আছে। নতুবা একবারও কি আমার সাথে যোগাযোগ করতো না? ও যে আমাকে বড্ড ভালোবাসে, আর তোমাকেও। মালিনী, সবটা জেনেও যদি তুমি ন্যাকামো করো তাহলে সত্যিই আমার কিছু বলার নেই। নিজের বিপদ তুমি নিজেই ডেকে আনছো। আর ও তো চিঠি লিখেই গিয়েছিল, তুমি জানতে না? আমার মনে হয় তুমি এগুলো বন্ধ করো প্লিজ মালিনী। আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। আমি চাই না মালিনী তোমার দিদির জন্য আমাদের সম্পর্ক নষ্ট হোক। যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে কোনোদিন সেটা নষ্ট হবে না, আর তুমিও আমার পাশেই দাঁড়াবে। রাগ করে ফোনটা কেটে দেয় মালিনী। তারপর মিনতিকে ডেকে বলে, তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? কে আমার সাথে দেখা করতে আসছে আর না আসছে সেটা তুমি তোমার স্যারকে জানাচ্ছ? আমার মনে হয় তোমার একটু অসুবিধা হচ্ছে ইন্সপেক্টর অনিরুদ্ধ রায়কে দেখে। তুমি কি যুক্ত আছো নাকি আমার দিদির হারিয়ে যাওয়ার পেছনে?
আমি এসব ব্যাপারে কিছু জানি না। আমি তো এমনি স্যারকে জানিয়েছিলাম। দেখুন ম্যাডাম, আমি অনেক বছরের বাড়িতে আছি। আপনার দিদি মানে আমাদের বড় ম্যাডাম মোটেও ভালো ছিল না। চুপ করো মিনতি। নিজের দোষ থাকতে আর স্যারের দোষ থাকতে অন্যের ওপর দায় চাপিও না। কাল একবার কেস ওপেন হতে দাও, তারপর আমিও দেখছি আমার দিদি কেমন ছিল আর না ছিল। মিনতি ঘর থেকে বেরিয়ে গেলে অস্থির হয়ে পায়চারি করতে লাগলো মালিনী। ভালোই বোঝা যাচ্ছে এ বাড়িতে রহস্য দানা বেঁধেছে, আর এই মিনতি সবটা জানে। মালিনীর এই অস্থিরতার মধ্যেই আবারও ফোন বেজে উঠল। স্ক্রিনে নাম উঠছে তার বাবার, ঋত্বিক বসু। বাপি? হ্যাঁ বাপি, বলো। কি শুরু করেছো তুমি? অরিনের মতো একটা ভালো ছেলেকে এভাবে নাজেহাল করছো? দরকার ছিল অনিরুদ্ধর সঙ্গে যোগাযোগ করার। আবার আমি বলে দিচ্ছি, এসব বন্ধ করো তুমি। যে মেয়ে বিয়ের পরে তার স্বামীকে ছেড়ে পালায়, তার সম্পর্কে কোনো কিছু জানতে চাই না আমি। মিতুল তোমার মেয়ে বাবা, অরিনের থেকে অনেক বেশি আপন। তুমি তোমার মেয়েকে এতটুকু চেনো না? দিদি কি সত্যি এরকম করতে পারে? নিজের মনকে একবার প্রশ্ন করে দেখো বাপি। আমিও সবকিছু জানি না, শুধু এইটুকু জানি তুমি আর এ ব্যাপার নিয়ে কোনো রকম অশান্তি সৃষ্টি করবে না। তুমি এখন অরিনের বউ, তার মান সম্মানের দায়িত্ব এখন তোমার। কেন চাইছো তোমার এই সুন্দর সম্পর্কটা ভেঙে যাক? আমাদের কথা কি একবারও ভাবতে পারছো না? লোকে কি বলবে আমার দুই মেয়ে একই রকম? রাখছি। আমি এবার পুরোপুরি নিশ্চিত দিদির হারিয়ে যাওয়ার পেছনে কোনো রহস্য আছে, নতুবা এত মরিয়া হয়ে উঠতো না অরিন, এভাবে বাধা দিত না আমার কাজে। আমি এর শেষ দেখেই ছাড়ব। পরদিন সকালবেলা বাপের বাড়ির নাম করে মালিনী বের হলো থানার উদ্দেশ্যে। অবশ্য অরিনকে জানিয়ে গেল সে বাপের বাড়ি যাচ্ছে। সেই মতন গাড়িতে চেপে নিজের বাড়ির কাছে গিয়ে নামলো মালিনী। এখানে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বের হলো বাড়ি থেকে। ট্যাক্সি ধরে সোজা বালিগঞ্জ থানা। থানায় ঢুকতেই দেখা মিলল অনিরুদ্ধর। মালিনীকে দেখে অনিরুদ্ধ বলল, কাগজপত্র সব রেডি আছে, আপনি শুধু সই করে দিলেই হবে। অনিরুদ্ধর কথায় মালিনী সেই মতোই কাজ করল। একবার মিনতিকে জেরা করতে হবে, আমার মনে হয় ওকে জেরা করলে অনেক কিছু জানা যাবে। থানা থেকে ফিরে বাপের বাড়ি এলো মালিনী। বিকেলে ওখান থেকেই গাড়ি নিয়ে যাবে তাকে। দুপুরে খাওয়া দাওয়া সেরে মাকে সব কিছু জানালো মালিনী। মায়ের সাথে কথা বলে এটুকু বুঝল মায়েরও এই কাজে সম্মতি আছে। নিজের মেয়েকে সে চিনতে এতটুকু ভুল করতে পারে না, কিন্তু বাবার উপরে কথা বলার সাহস তার নেই। মালিনী মাকে আশ্বস্ত করল যে সে দিদিকে নিশ্চয়ই খুঁজে বার করবে। বিকেলে গাড়ি এলো মালিনীকে নিতে। সন্ধ্যের আগেই মালিনী ফিরল বাড়িতে। বাড়িতে ফিরতে মোবাইলে অরিনের ফোন এলো। হ্যালো, বাড়ি ফিরলে? হ্যাঁ, এখনই ফিরলাম। কোথায় গিয়েছিলে তুমি? কেন, তোমাকে তো বলেই গেলাম আমি বাপের বাড়ি যাচ্ছি। সত্যি কি সেখানে গিয়েছিলে নাকি সেখান থেকে অন্য কোথাও? তোমার কথা আমি ঠিক বুঝলাম না, একটু খোলসা করে বলো। তুমি ওখান থেকে থানায় গিয়েছিলে মালিনী। তুমি কি ভাবো বলো তো আমায়? আমি ওখানে নেই বলে তোমার কোনো খবর আমি পাবো না? কে বলেছে তোমায়? যে বলেছে সে মিথ্যে বলেছে। আর যদি আমি থানায় গিয়ে থাকি তো কি ভুল করেছি? আমি জানতে চাই আমার দিদির কি হয়েছে। ওয়েট ওয়েট মালিনী, তুমি কিন্তু অত্যধিক বাড়াবাড়ি করছো এবার। আর জানোই তো, বেশি বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়। দিনকাল ভীষণ খারাপ। কি বোঝাতে চাইছো তুমি? আমাকে ধমকি দিচ্ছ? এটাই দাঁড়াচ্ছে অরিন, দিদির চলে যাওয়ার পেছনে তোমার হাত আছে, অথবা তুমি দিদিকে। সো প্লিজ মাইন্ড ইট। অনেক বেশি বুঝে গিয়েছো তুমি। তোমার দিদি আমাকে ছেড়ে একটা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। আমার নিষেধ করার একটাই কারণ, সেটা হলো আমার সম্মান। এই সেনবাড়ির কিন্তু একটা সম্মান আছে, আর তুমি উঠে পড়ে লেগেছো সেই সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য।
সেখানেই আমার আপত্তি। আর তোমার দিদি যে পালিয়ে গিয়েছে তার প্রমাণ হলো এই চিঠিটা। আমি মানি না সেটা, আমি সেটাই জানতে চাই পরিষ্কারভাবে। ভুল করছো মালিনী, আমি তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, এরপর যদি কিছু ঘটে আমাকে দোষ দিও না। সরি মালিনী। মালিনী, আমি ভালোবাসি তোমাকে। যদি সত্যি ভালোবাসতে তাহলে এই সময় আমার পাশে এসে দাঁড়াতে, এভাবে বাধা সৃষ্টি করতে না। কথাটা বলে ফোনটা কেটে দেয় মালিনী। প্রচণ্ড রাগে ফেটে পড়েছে সে। তবে কেউ কি তাকে ফলো করছিল? আসল ভূতটা যে কোথায় লুকিয়ে জানা খুব কঠিন। তবে কাল মিনতিকে জেরা করলেই অনেক কিছু জানা যাবে। বাথরুমে প্রবেশ করে মালিনী। ফ্রেশ হয়ে বেরিয়ে আরামকে দাঁড়ায় গা এলিয়ে দেয়। ঠিক এই সময় হঠাৎ জানলা দিয়ে একটা কাগজের টুকরো এসে পড়ে তার কোলে। ইটের মধ্যে জড়ানো রয়েছে টুকরোটা। টুকরোটা হাতে নিয়েই বারান্দার দিকে ছুটে যায় মালিনী, কিন্তু না, বাইরে কাউকেই সে দেখতে পায় না। কাগজটা খুলতেই একটা ধাঁধার মতন বাক্য দেখতে পেল। চিত্রতেই আছে পথ, অতীত থেকে ভবিষ্যৎ। বারবার পড়তে থাকে মালিনী। কি বলতে চেয়েছে এই লেখাটায়? লেখাটা যত্ন করে রাখলো আলমারিতে। কাল অনিরুদ্ধ এলে ওকে প্রথম দেখাবে এটা মালিনী। মনে রাখলো কথা দুটো, বারবার মাথায় আসতে থাকলো চিত্র কথাটা। চিত্র মানে তো ছবি। কোন ছবি? যদি দিদির ছবি হয় তাহলে তেমন তো কিছু চোখে পড়েনি। মিনতি, মিনতি, একবার ওপরের ঘরে এসো। বারবার ডাকা সত্ত্বেও মিনতি কোনো উত্তর দিল না। এই সময় মিনতির সঙ্গে থাকা হরিহরণ কাকা চেঁচিয়ে উঠল, কোন কোন হয়েছে? আপনারা আপনারা কে কোথায় আছেন? শিগগিরই আসুন এখানে। কোন কোন? কথাটা শুনেই দৌড়ে নিচে নামলো মালিনী। মিনতির ঘরের দিকে ছুটে যেতেই বিস্ময়ে বিস্ফোরিত হলো তার চোখ। মেঝের উপর উপর হয়ে পড়ে আছে মিনতি। হৃৎপিণ্ডের ঠিক বিপরীত দিকে ধারালো ছুরি দিয়ে পেছন থেকে কেউ মেরেছে তাকে। জানলার দিক থেকে ঘরের মেঝের দিকে অর্থাৎ দরজার দিকে তার মুখ। হতভম্ব মালিনী প্রথমেই ফোন করলো অনিরুদ্ধকে। হ্যাঁ, হ্যালো হ্যালো অনিরুদ্ধ, শিগগিরই একবার সেনবাড়িতে আসুন, এখানে মিনতি খুন হয়েছে। তারপর কাপা কাপা হাতে অরিনকে ফোন করলো মালিনী। মালিনীর কথা শুনে অরিন বলল, হোয়াট ফাক, এই সব কিছু তোমার জেদের কারণ। এবার পুলিশ আসবে, বাড়িতে নানান রকম কেচ্ছা ছড়াবে। এটাই তো চেয়েছিলে তুমি। ওকে, আমি এখানকার কাজ অন্য কাউকে দায়িত্ব দিয়ে কালই বাড়ি ফিরছি। ইন্সপেক্টর অনিরুদ্ধ বাড়িতে প্রবেশ করে। সর্বপ্রথম মিনতির ঘরে যায়। আইডেন্টিফাই করে ছবি তুলে বডি পাঠিয়ে দেওয়া হয় পোস্টমর্টেমের উদ্দেশ্যে। মিনতির ঘর সার্চ করা হয়, কিন্তু সেরকম কিছু পাওয়া যায় না। ওখানে উপস্থিত মালিনী, হরিহরণ, ড্রাইভার অমিত, মালি রামু আর ঘর পরিষ্কার করার লোক অনিতা। অনিতা অবশ্যই বাড়িতে থাকে না। প্রথমে কে দেখেছেন? আগে আমি প্রথম মিনতির ঘরে এসে দেখতে পাই, তারপর আমার চিৎকার শুনে সবাই এখানে এসে হাজির হয়। মিনতি কি কোনো কিছুর সঙ্গে যুক্ত ছিল বা ওর কি কোনো শত্রু ছিল? না, সেভাবে তো। আসলে মিনতি অনেক দিনের পুরনো লোক, এই বাড়িতেই থাকতো, এই বাড়ির অনেক কিছুই জানতো। বড় বৌদিমণি হারিয়ে যাওয়ার সময় ও বেশ ভয়ে ভয়ে থাকতো, জিজ্ঞেস করলে কিছুই বলতো না। মিস্টার সেনের পত্নী তো শুনেছি পালিয়ে গেছে, তবে তার পালানোর জন্য মিনতি কেন ভয় পেত? সত্যিই কি প্রথম বউ পালিয়ে গেছিল? না, মানে এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। আসলে সত্যি আমি কিছু জানি না। আমি তখন প্রায় নতুন এসেছি এই বাড়িতে। সবাইকে এক এক করে জেরা করার পর মালিনীকে অনিরুদ্ধ বলল, খুনের টাইমটা জানতে পারলেই আমি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করব। হে, একটু আগে যখন বাড়ি ফিরলাম, ফ্রেশ হয়ে এসে আরামকে দাঁড়ায় বসলাম, তখন একটা কাগজের টুকরো ঘরের জানলা দিয়ে ভেতরে এসে পড়ে। এই যে এই টুকরোটাতে একটা ধাঁধা লেখা আছে। বুঝতে পারছি না এই লেখাটা আসলে কি। আর একটা কথা, আজ সকালে যখন আমি থানায় যাই তখন আমাকে নিশ্চয়ই কেউ অনুসরণ করেছিল।
কারণ সে অরিনকে সব খবরই জানিয়েছে। মিস্টার সেন ফিরলে আমি আবার আসব, ওনার মুখ থেকেই শোনা যাবে আপনার খবর ওনাকে কে দিয়েছিল। আর চলি। পুলিশ বেরিয়ে যাওয়ার পর মালিনী ফিরে আসে নিজের ঘরে। মনে মনে ভীষণ একটা বল জমাট বেঁধেছে। তার উপর মিনতির এইভাবে খুন হয়ে যাওয়া তাকে আরো ভাবিয়ে তুলেছে। মনে মনে বলছে দিদির সম্পর্কে মিনতি তাহলে অনেক কিছুই জানতো, এই কারণেই হয়তো খুন হতে হলো তাকে। কে করবে খুনটা? অরিন তো বাইরে রয়েছে। তবে কি অরিনের কোনো লোক, নাকি অন্য কেউ? পরদিন সকালেই অরিন এসে উপস্থিত, মুখে একরাশ বিরক্তি। ঘরে ঢুকেই মালিনীকে বলল, বলো, তোমার প্রবলেমটা কি? প্রবলেমটা আমার নয়, তোমার। তাই তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো জানতে আমার পেছনে লোক লাগিয়েছ। হয়তো তোমার ব্যক্তিগত কোনো প্রবলেম আছে, সে কারণেই হয়তো দিদির খোঁজ করার কাজ থেকে বিরত থেকেছে। চুপ করো তুমি। যতটা সহজ সবকিছু মনে করছো ততটা সহজ কিন্তু নয়। তুমি তোমার সীমারেখা পার করে যাচ্ছ মালিনী। মনে রেখো, তুমি এই বাড়ির বউ। আমার দিদিও তো এই বাড়ির বউ ছিল, তবে তার এই হারিয়ে যাওয়ার কোনো তদন্ত হলো না কেন? কে বলেছে তদন্ত হয়নি? তোমার দিদি পালিয়ে গিয়েছে, এই কথাটা কতবার বলবো আমি? যদি কেউ নিজের থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, তোমাকে তো দিদি খুব ভালোবাসতো, তাহলে হঠাৎ এমন কি হলো যার জন্য ওকে অন্য কারোর সাথে পালিয়ে যেতে হলো? উত্তর নিশ্চয়ই বলতে পারবে। তোমাকেও তো বহুবার বারণ করেছিলাম যে এই ইনভেস্টিগেশনটা তুমি করো না। তুমি কি আমার কথা শুনেছিলে? তেমনই হয়তো আমার ভালোবাসাটা কম পড়ে গিয়েছিল তোমার দিদির কাছে, তাই আরো কিছু বড় ধরতে চেয়েছিল। এই মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েরা না হঠাৎ করে বড় লোকের ঘরে পড়লে এমনটাই হয়। চুপ করো অরিন। মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা কি করতে পারে এবার তুমি দেখবে। যখন দিদির নিখোঁজের জন্য তোমাকে গ্রেপ্তার করবে তখন তুমি বুঝবে। তাই সময় থাকতে তুমি সবটা জানিয়ে দাও। তুমি পাগল হয়ে গিয়েছো মালিনী। আমি অরিন সেন। আমাকে জেলে বন্দি করা এত সহজ নয়। আগে প্রমাণ করো, তারপরে। আমারও খুব ভালোভাবে জানা আছে এই পাগলামি কিভাবে ছাড়াতে হয়। তাই নাকি মিস্টার সেন? নক না করে আপনি ভিতরে এলেন কিভাবে? এটা কোথাকার ভদ্রতা? আপনি কি জানেন আপনার নামে আমি কমপ্লেন করতে পারি? সে আপনি পারেন হয়তো, কিন্তু কি জানেন তো, তদন্তের স্বার্থে পুলিশ বেডরুমে ঢুকতে পারে। যে বাড়িতে রাতারাতি একটা খুন হয়ে গেল সে বাড়িতে ভদ্রলোক কতটা বাস করে সেটা তো আপনিই বলতে পারবেন, তাই না মিস্টার সেন? আচ্ছা মিস্টার সেন, আপনি তো জানেন আপনাদের বাড়ির পুরনো কাজের মেয়ে মিনতি খুন হয়েছে কাল দুপুরে। শুনেছি স্বামী ছেড়ে যাওয়ার পর আপনার বাবা মায়ের আমল থেকে মহিলা এ বাড়িতে আছে। তাহলে ওনাকে মারলো কে? উনি কি কিছু জানতো, নাকি কোনো শত্রু ছিল? উত্তরটা একটু ভেবে বলুন তো। হ্যাঁ, উনি আমাদের পুরনো ছিলেন, কিন্তু ওনার শত্রু আছে কিনা আমার ওসব জানা নেই। অ্যাকচুয়ালি কাজের লোকের সম্পর্কে এত ইন্টারেস্ট আমার নেই। আমি ওদের সঙ্গে খুব একটা কথা বলি না। সত্যি কি তুমি ওদের সাথে কথা বলো না? যদি এটাই সত্যি হয় তাহলে তুমি যেদিন ব্যাঙ্গালোর গেলে সেদিন দিদির বেডরুমের সামনে অতক্ষণ মিনতির সঙ্গে কি কথা বলছিলে? উত্তর দাও অরিন। তাই নাকি? মিস্টার সেন, এবার বলেই ফেলুন, কি এমন কথা মিনতির সঙ্গে ছিল যে আপনার ইচ্ছা না থাকা সত্ত্বেও কাজের লোকের সঙ্গে কথা বলতে হয়েছে? আমার মনে পড়ছে না অফিসার। মালিনী হয়তো ভুল দেখেছে। ওর শরীরটা ইদানিং খুব একটা ভালো থাকছে না, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছে, ভুলভাল মাথায় পাক খাচ্ছে। মালিনী সম্পূর্ণ মিথ্যে বলছে আপনাকে। ওর দিদি পালিয়ে যাওয়ার পর থেকে ওর মাথাটা একটু... কি? আমি পাগল? তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাইছো? তুমি ভুল ভাবছো মালিনী। তোমাকে পাগল প্রমাণ করতে যাব কেন আমি? তুমি যে একটু ডিস্টার্ব আছো সেটা তো তোমার বাবা মাও জানেন। বিশ্বাস না হলে অনিরুদ্ধ বাবু, আপনি ওর বাবা মাকে জিজ্ঞেস করুন, ওরাই আপনাকে সমস্ত কিছু বলবে। কয়েক মাস হলো ওর নাকি এই সমস্ত রোগ দেখা দিয়েছে। রাতে ঘুম হচ্ছে না, আর যখন ঘুম হচ্ছে তখন ঘুম থেকে উঠতে পারছে না, ঘুমের মধ্যে বিড়বিড় করে। আমার তো এসব জানার কথাই নয়, ওর বাবা মা বলেছে তাই আমি জেনেছি। আপনি বিশ্বাস করবেন না অনিরুদ্ধ, ও সব কিছু বানিয়ে বলছে। আমি সত্যি দেখেছি মিনতির সঙ্গে ওকে কথা বলতে। আমি একবার আপনার স্ত্রীর ঘরটা দেখতে চাই। নো প্রবলেম অফিসার, আপনি আসুন আমার সাথে। আসলে ভীষণ কষ্ট লাগে জানেন। আমি তো সব কিছুই দিতে চেয়েছিলাম মিতুলকে, বড্ড ভালোবাসতাম। কিন্তু দেখুন, অন্য একটা ছেলের সঙ্গে আমার মান সম্মান সবকিছু ডুবে গেল। মিস্টার সেন, আলমারির চাবিগুলো কোথায়? আমি একটু আলমারিগুলো সব খুলে দেখতে চাই। চাবিটা যে কোথায় রেখেছি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না।
আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখে দেবো, আপনি কাল আসুন। না মিস্টার সেন, আপনি যদি চাবি দিতে না পারেন তাহলে আমাদের কাউকে ডেকে তালা ভাঙার ব্যবস্থা করব। তদন্তের কাজ ফেলে রাখা যায় না। তাছাড়া আমার কাছে সার্চিং করার পারমিশন আছে, যেহেতু আপনার বাড়িতে অলরেডি একজন মিসিং এবং আরেকজন মার্ডার হয়েছে। অনিরুদ্ধর কথায় মিস্টার সেন আর কিছুই বলতে পারল না। পকেট থেকে চাবি বের করে দিল। ওর এইরূপ কাণ্ড কারখানা দেখে অনিরুদ্ধ বলল, আপনি তাহলে এই ঘরের আলমারির চাবি নিজের পকেটে নিয়ে ঘোরেন? তাহলে মিস্টার সেন, মিথ্যে বলার কারণ কি? দেখুন, এই আলমারিতে আমাদের অনেক স্মৃতি আছে। আমার সত্যি ইচ্ছে করে না যে এই স্মৃতিগুলো কেউ নেড়ে ছেড়ে দেখুক। সত্যি মিস্টার সেন, আপনি কত ভালোবাসেন আপনার বউকে, অথচ... আলমারি খুলল অনিরুদ্ধ। এখানে পাট পাট করে সাজানো রয়েছে শাড়িগুলো, গয়নার বাক্স, আরও কিছু কাগজপত্র। একটা ফাইলে হাত পড়তেই চমকে উঠল অনিরুদ্ধ। পুরনো দলিল। দলিলটা বের করতেই মিস্টার সেন বলল, এটা আমার বাবার আমলের, এটার কোনো গুরুত্ব নেই, পুরনো কাগজ, তাই ওই আলমারিতেই পড়েছিল। আমাকে দিয়ে দিন। ফাইলটার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে অনিরুদ্ধ বলল, আপনার বাবা আপনার সমস্ত সম্পত্তি মিতুল দেবীর নামে লিখে দিয়েছিলেন, কিন্তু কেন বলুন তো? আপনি তো একমাত্র ছেলে, আপনার নামেই তো থাকতে পারতো সব কিছু। মিতুল দেবীর নামে সব কিছু লিখে দিয়েছিল বলেই কি আপনি তাকে সরিয়ে দিলেন? দেখুন অফিসার, ফাইল দেখে যদি আপনি গল্প লিখতে চান তাহলে সেটা বেশ ভালোই হবে, কিন্তু সেটার দ্বারা কোনো তদন্তই হবে না। মিতুল চলে গেলে বা মারা গেলে আমি উত্তরাধিকার হতাম, এটা ঠিক, কিন্তু এই সম্পত্তির মালিক হওয়ার জন্য আমি মিতুলকে এমনিতেই বলতে পারতাম। তার জন্য ওকে সরিয়ে দেবো কেন? আপনার এই বোকা বোকা তদন্ত কোনো কিছুর সমাধান করতে পারবে না, তাতে বরং আমার সম্মানটাই নষ্ট হবে। এটা তো পরের কথা মিস্টার সেন, দেখা যাক কি হয়। তবে একটা কথা, যতক্ষণ না মিনতি দেবীর খুনিকে খুঁজে পাচ্ছি ততদিন আপনি এখান থেকে কোথাও যাবেন না। ফাইলটা নিয়ে গেলাম, আর চলি। অনিরুদ্ধ বেরিয়ে গেলে মালিনী আর মিস্টার সেন দুজনেই নিজের ঘরে ফিরে আসে। ওদের কথোপকথনের মাঝেই ছবিটাকে পরখ করছিল মালিনী। দিদির কপালের টিপটা কেমন যেন, কিন্তু সে মুহূর্তে খুঁটিয়ে দেখার মতো অবস্থা ছিল না, তাই কিছু না বলেই ওখান থেকে চলে আসতে বাধ্য হয় মালিনী। ঘরে ঢুকে অরিন ফ্রেশ হতে বাথরুমে যায়, আর মালিনী আরাম কেদারায় শুয়ে শুয়ে ভাবতে থাকে, দিদির হারিয়ে যাওয়ার পেছনে বোধহয় অরিনই দায়ী। আজ প্রায় 1.5 বছর হতে চলল দিদি নিখোঁজ, আর আমাদের বিয়ের মাত্র 12 দিন। এর মধ্যেই সব কেমন যেন বদলে গেল। ম্যাডাম, আপনাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। যাচ্ছি। অরিন ফ্রেশ হয়ে বেরোতেই মালিনী লাঞ্চের কথা বলল। অরিন বলল, তুমি যাও, আমি আসছি। মালিনী নিচে নেমে এলো। কিছুক্ষণ পর এলো অরিন। টেবিলে একটা কথাও বলল না ওরা দুজনে। খাওয়া শেষে অরিন হরিহরনকে বলল, গাড়ি বের করতে বলো, আমি বেরোবো। কোথায় যাবে এখন? তোমার কথার জবাব দেবার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না আমার। রেগে গিয়ে বলল অরিন। তারপর সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। সত্যিটা জেনে গেছি আমি, তোমার আসল রূপটা প্রকাশ পাবে এবার। মালিনীও ঘরে চলে যায়। আরাম কেদারায় হেলান দিয়ে টিভি অন করে। এখনকার ব্রেকিং নিউজ। বিখ্যাত সমাজসেবী তথা মন্ত্রী অতনু সমাদ্দারের একমাত্র ছেলে প্রভাস আজ জেল থেকে মুক্তি পেল। 1.5 বছর আগে একটা ধর্ষণ এবং খুনের কেসে প্রাথমিকভাবে বন্দী ছিল সে। সূত্র থেকে জানা যাচ্ছে প্রত্যক্ষদর্শী ছিল একজন, কিন্তু পুলিশ তাকে খুঁজে পায়নি। সাক্ষ্য প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেল। নিউজ শুনে মন আরো খারাপ হয়ে গেল মালিনীর। টাকার ক্ষমতায় সাক্ষী বিক্রি হয়ে যায়। বন্ধ করে দেয় টিভি। তারপর ঘর থেকে বেরিয়ে দিদির বেডরুমের কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে ভেতরে ঢোকে। একটা চেয়ার টেনে দিদির ছবির সামনে উঠে দাঁড়ায়। তারপর টিপের জায়গায় হাত দিতেই চমকে ওঠে। থানায় বসে এক মনে ভাবছিল অনিরুদ্ধ। আর সকাল থেকেই মুডটা অফ। প্রভাস শুয়োরের বাচ্চাটা সালা দোষ করেও ছাড়া পেয়ে গেল। কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু করতে পারলো না আমাদের ডিপার্টমেন্ট।
মাঝে মাঝে মনে হয় না এই চাকরিটা ছেড়ে দিই, মন্ত্রীদের ভাতের পুতুল হয়ে থাকার চেয়ে। এই তো ওনার বাড়ি থেকে এলাম, আবার ফোন। হ্যালো, কে মালিনী? তড়িঘড়ি রিসিভ করলো ফোনটা অনিরুদ্ধ, কিন্তু ওপাশ থেকে একটা গোঙানির আওয়াজ ছাড়া কিছুই শুনতে পেল না। অনিরুদ্ধ দেরি না করে ছুটল সেন বাড়ির দিকে। বাড়ির দরজায় এসে বেল বাজাতেই হরিহরণ দরজা খুলল। হরিহরণকে দেখে অনিরুদ্ধ বলল, মিসেস সেন কোথায়? আগে ম্যাডামের শরীরটা তেমন একটা ভালো নেই, ডাক্তার দেখতে এসেছেন। আমি বরং একটা কাজ করি, সাহেবকে ডেকে দিচ্ছি। নিচেই দাঁড়িয়ে রইল অনিরুদ্ধ। 10 মিনিট পর ডাক্তার সমেত নিচে নেমে এলো অরিন। অনিরুদ্ধকে দেখে অরিন বলল, মালিনী হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছে, ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমোচ্ছে সে। তা আপনি এখন? মালিনীর ফোন থেকে একটা ফোন এসেছিল, একটা গোঙানির আওয়াজ শুনেছিলাম। আচ্ছা ডক্টর, ওনার জ্ঞান ফিরবে কখন? আপনি বরং কাল আসুন, উনি এখন একটু ঘুমোবেন। জানালা দিয়ে সূর্যের কিরণ মুখে পড়তেই ঘুম ভাঙল মালিনীর। তবে ঘোর এখনো কাটেনি, মাথাটা প্রচণ্ড ধরে আছে। কাল দিদির ঘর থেকে কে আনলো ওকে সেটাই যেন মনে পড়ছে না। প্রথম থেকে ভাবতে শুরু করে মালিনী। ওর ভাবনা চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে অরিন এসে দাঁড়ায় সামনে। গুড মর্নিং ডার্লিং, এখন শরীরটা কেমন? কাল বড্ড দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল আমাকে। কেন যে বারবার দিদির ঘরে যাও? দিদির ছবিতে টিপটা। ওসব ছাড়ো মালিনী, প্লিজ। চলো আজকে আমরা বাইরে লাঞ্চ করব। মিনতি খুন হয়েছে, দিদি প্রায় 1.5 বছর নিখোঁজ। এর পরেও বাইরের লাঞ্চ করতে যেতে ইচ্ছা করছে। ব্যাপারটা কেমন অদ্ভুত না? শোনো, অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ ঠিক থাকে না। বারবার একটা কথাই বলছি, ওসব ভুলে যাও, মন দিয়ে সংসার করো, তাহলে দেখবে সব ঠিক হচ্ছে। অরিনের কথার গুরুত্ব না দিয়েই বাথরুমে ঢুকলো মালিনী। বাথরুম থেকে শুনতে পেল অরিন কারোর সঙ্গে কথা বলছে। রাতের মধ্যে সবকিছু ব্যবস্থা করা যায়। কথাগুলো আবছা কানে আসতে লাগলো মালিনীর, কিন্তু কোনোটাই পরিষ্কার নয়। ঠিক করলো অরিনের মতোই তাকেও অভিনয় করতে হবে। অরিনকে বুঝতে দিলে চলবে না তার মনে কি চলছে। বাথরুম থেকে বেরোতে মালিনী দেখল অরিন ওর জন্য কফি নিয়ে এসেছে। হাসি মুখে মালিনী কফিটা হাতে নিল। অরিন বলল, মালিনী এটা খেয়ে নাও, আমি ততক্ষণে অফিসের জন্য রেডি হইনি। মালিনী ঘাড় নেড়ে সম্মতি জানালো। অরিন ঢুকলো বাথরুমে। মালিনী কফিটা বাইরে ফেলে দিল। বেশ কয়েকদিন ধরে মালিনী বুঝতে পারছে তার খাবারে ঘুমের ওষুধ মেশানো হচ্ছে, সে কারণেই ঘুম হচ্ছে এত। বাড়ির ডাক্তার ছাড়াও মালিনী ইতিমধ্যে অন্য ডাক্তারকে দেখিয়েছে, যেখানে ব্লাড রিপোর্ট বলছে রক্তে ঘুমের ওষুধের ডোজ পাওয়া গেছে। অতএব এই ফাঁদে আর পা দিতে চায় না মালিনী। অরিন অফিসে বেরিয়ে যেতেই এক লাফে উঠে পড়ে মালিনী। তড়িঘড়ি ফোন করে অনিরুদ্ধকে। 10 মিনিটের মধ্যেই অনিরুদ্ধ হাজির হয় মালিনীদের বাড়ি। তবে সামনের দরজা নয়, পিছনের ব্যালকনি বেয়ে ওঠে মালিনীর ঘরে। সামনের দিক থেকে ঢুকলে চাকর বাকরের নজরে পড়ার সম্ভাবনা থাকে। একটু আগে হরিহরণ উকি মেরে দেখে গেছে মালিনী বেঘরে ঘুমোচ্ছে। অতএব এখন উপরে কেউ আসবে না। মালিনী অনিরুদ্ধকে ঘর থেকে বের করে পা টিপে টিপে দিদির ঘরে গেল। এরপর ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে দিদির ছবির সামনে গিয়ে দাঁড়ালো। অনিরুদ্ধকে বলল, কাল দিদির কপালের টিপটা ধরতেই পিছন থেকে কেউ এসে মুখটা চেপে ধরে আর আমি অজ্ঞান হয়ে যাই। ক্লোরোফর্ম ছিল। আবার মনে হয় এইটা কোনো সুইচ। আপনি একবার দেখুন। মালিনীর কথায় অনিরুদ্ধ দিদির কপালের টিপটা স্পর্শ করতেই ছবিটা দুভাগে বিভক্ত হয়ে গেল। ওরা দুজনই আশ্চর্য হলো। ছবিটা একটা দরজা, ওর পিছন দিয়ে নেমে গিয়েছে সিঁড়ি। এ বাড়িতে একটা সুড়ঙ্গ আছে, সেটা জানতো মালিনী, কিন্তু এটা যে দিদির ঘরে এটা সে কল্পনাতেও ভাবতে পারেনি। বিলম্ব না করে অনিরুদ্ধ আর মালিনী সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে নিচে নামতে থাকে। বেশ ঘোরানো সিঁড়ি। মোবাইলের টর্চ চালিয়ে নিচে নেমে আসে ওরা। একটা ঘর দেখতে পায়, কিন্তু ঘরটা তালা বন্ধ। ঘরের সামনে দিয়ে রাস্তাটা বাড়ির পিছনের বাগানের সঙ্গে যুক্ত। ঘরের দরজায় কান পাতে ওরা। ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ ভেসে আসছে। অনিরুদ্ধ বলে,
এই ঘরের ভিতরে কেউ আছে, তালাটা ভাঙতে হবে আমাদের। তালাটা ভাঙার জন্য উদ্যোগ নিতেই মালিনীর মনে হয় তাদের যেন কেউ লক্ষ্য করছে। অনিরুদ্ধকে ইশারায় বলে সে। অনিরুদ্ধ পিছন ফিরতেই একটা ঝাঁঝালো স্প্রে এসে পড়ে ওদের দুজনের মুখে। জ্ঞান হারায় ওরা। মালিনীকে ঘরে দেখতে না পেয়ে অরিন খুঁজতে থাকে গোটা বাড়ি। মিতুলের ঘরে ঢোকে, সেখানেও খোঁজ করে মালিনীর, কিন্তু এখানেও মালিনীকে দেখতে না পেয়ে হরিহরণকে জিজ্ঞাসা করে অরিন। হরিহরণ জানায় ম্যাডাম ঘরে ঘুমোচ্ছিল, এখন কোথায় গেল সে খেয়াল করেনি। হরিহরণের কথায় অরিন বলল, এতটা কেয়ারলেস তুমি আমার জানা ছিল না। তোমাকে বারবার বলেছিলাম যে ম্যাডামের শরীর ভালো না, ওকে চোখে চোখে রাখতে, তারপরেও। রাগে গজগজ করতে করতে এই গাড়ি নিয়েই বের হয়ে গেল অরিন। মালিনী আর অনিরুদ্ধর আস্তে আস্তে জ্ঞান ফিরল। চারিদিকে তাকিয়ে দেখলো ওরা একটা ঘরের মধ্যে চেয়ারের সঙ্গে বাঁধা। কোথায় রয়েছে কিছুই বুঝতে পারল না ওরা। অনিরুদ্ধ বলল, কান পেতে শুনুন, পাশে ট্রেন লাইনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এর মানে আমরা কোনো স্টেশনের কাছে আছি। এখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে। সার্ভিস রিভলভারটার ফোন কোনোটাই কাছে নেই। অবশ্য অফিসাররা নিশ্চয়ই আমাকে খোঁজাখুঁজি শুরু করেছে। কিন্তু এখান থেকে বেরোবো কি করে? হাতের বাঁধন না খুললে কি করে আমরা দেখবো কোথা দিয়ে বের হওয়া যায়? দেখি, আমি চেষ্টা করছি। কথাটা বলে অনিরুদ্ধ চেয়ার সমেতে উঠে দাঁড়ালো। তারপর এগিয়ে গেল মালিনীর কাছে। হাত দিয়ে চেষ্টা করতে লাগলো দড়ির গিট খোলার। একটা হাত মোটামুটি খুলতে পারলেই আরেকটা খুলতে অসুবিধা হবে না। প্রায় আধ ঘন্টা চেষ্টা করে হাতের বাঁধনটা খুলল অনিরুদ্ধ। এরপর মালিনী এক হাত দিয়ে আর এক হাত খুলে ফেলল। তারপর অনিরুদ্ধকেও মুক্ত করল। দুজনে মিলে পা টিপে টিপে ঘরের বাইরে যেতে উদ্যোগী হলে গেটে একটা আওয়াজ পেল। মনে হচ্ছে কেউ ঢুকেছে, এখন লুকিয়ে পড়তে হবে। ঘরের মধ্যে বড় বড় বাক্স ঠাসা। কোনোভাবে হুটোপাটি করে কতগুলো বাক্স নামিয়ে তার পিছনে লুকিয়ে পড়ল অনিরুদ্ধ আর মালিনী। সন্ডা গন্ডা দুটো ছেলে দরজা খুলে ঘরে ঢুকল। তারপর এদিক ওদিক চেষ্টা করেও যখন ওদের খোঁজ পেল না, তখন দুজন দুজনের দিকে তাকিয়ে ফোন বের করল। প্রথম ছেলেটি দ্বিতীয় ছেলেটিকে বলল, তারক, ফোন লাগা স্যারকে। প্রথম ছেলেটার কথা শুনে তারক একটা নাম্বার ডায়াল করল। ওদিক থেকে বোধহয় খানিকটা গালাগালি আসলো ওদের উদ্দেশ্যে। তারপর ফোনটা কেটে গেল। ওরা হন্যে হয়ে খুঁজতে লাগলো অনিরুদ্ধ আর মালিনীকে। ঠিক সেই সময় অনিরুদ্ধ পিছন থেকে তারককে চাপটে করে ওর পকেট থেকে রিভলভার বের করে মাথায় ধরল ঠেকিয়ে। তারপর মালিনীর সাহায্যে দুজনকে আষ্টে পৃষ্ঠে বাঁধল চেয়ারে। তারকের ফোন থেকেই লোকাল থানায় ফোন করল অনিরুদ্ধ। লোকেশনটা শিয়ালদা স্টেশন। স্টেশনের পাশেই রেলের একটা গুদাম ঘরে ওরা বন্দী ছিল। আধা ঘন্টার মধ্যেই ফোর্স এসে হাজির হলো। ছেলে দুটোকে গ্রেপ্তার করল। আর কিছু পুলিশ বাড়িটাকে পুরো ঘিরে রইল। শুধু এই ছেলে দুটো নয়, আসল লোকটাকে ধরার জন্য লুকিয়ে ওত পেতে থাকলো ওরা। মালিনীকে অবশ্য অনিরুদ্ধ চলে যেতে বলেছিল, কিন্তু মালিনী রাজি হয়নি। অনিরুদ্ধর দিকে তাকিয়ে মালিনী বলল, প্রথম থেকে যখন একসাথে আছি, শেষটুকু একসাথেই থাকতে চাই। আর তাছাড়া বিপদের মুখে আপনাকে ফেলে রেখে আমি ফিরতে পারবো না। এসব কাজ আমাদের হামেশাই করতে হয়। আপনি শুধু শুধু আমার জন্য। শুধু শুধু নয়, এর পেছনে হয়তো অনেক গভীর কারণ আছে। এই মুহূর্তে সেটা বলার হয়তো উপযুক্ত স্থান এটা নয়। তবু একটা কথা বলতে পারি। মালিনীর কথা শেষ হতে না হতেই একটা গাড়ির আওয়াজ হয় বাইরে। প্ল্যান মাফিক আবারও চেয়ারে হাত বেঁধে দুজনেই বসে থাকে। চোখটা বন্ধ করে ফেলে দুজনেই, ঠিক যেন অজ্ঞান হয়ে আছে। এমন সময় দরজা ঠেলে ভিতরে ঢুকলো সবাই। গোটা 6 লোক আছে মনে হচ্ছে। পায়ের শব্দে একটা গম্ভীর গলা কানে এসে ঠেকলো অনিরুদ্ধর। তারক, রাজু, রাজু, তারক, রাজু। অনিরুদ্ধর গলাটা খুব চেনা চেনা লাগছিল। গলাটা ঠিক কোথায় শুনেছে ভাবতে লাগলো সে। গভীর চিন্তায় সেটাই যখন ভাবছিল অনিরুদ্ধ, ঠিক সেই সময় পিস্তলের ঠান্ডা নলটা মাথার সাইডে স্পর্শ করল। নিমেষের মধ্যেই পুলিশ ফোর্স বেরিয়ে আসলো চারিদিক থেকে। বন্দুক উঁচিয়ে বলল, হ্যান্ডস আপ। অনিরুদ্ধ চোখ মেলেই যে লোকটি মাথায় পিস্তল ধরেছিল তার দুপায়ের মাঝখানে সজোরে হাঁটু দিয়ে মারল এক লাথি।
লোকটা নিচে পড়ে গিয়ে কুঁকড়ে থাকলো যন্ত্রণায়। এরপর অনিরুদ্ধ আর মালিনী সামনের দিকে তাকিয়ে দেখল তাদের সামনে দাঁড়িয়ে আছে স্বনামধন্য এমএলএ সাহেব, তার ছেলে প্রভাস। অনিরুদ্ধ বলল, সব কটাকে গাড়িতে তোলো। এমএলএ সাহেব হেসে বলল, আমি কে জানা আছে তো, দেখা যাক আপনি আমাকে কতদিন জেলে আটকে রাখতে পারেন। আপনার কথা এবং আপনার কাজ সবটাই রেকর্ড হয়ে গেছে এই মোবাইলটায়, যেটা আপনারই ওই ছেলেটার ছিল। সমস্ত সাক্ষ্য প্রমাণ এখন আমার হাতে। এমএলএ সাহেব আর প্রভাসকে নিয়ে থানায় ফিরে এলো অনিরুদ্ধ। ততক্ষণে থানা রিপোর্টারেরা ঘিরে ফেলেছে। ওদের কথোপকথনের মাঝখানে থানায় একটা ফোন এলো। অনিরুদ্ধ ফোনটা রিসিভ করলে একটা ভারী গলা ভেসে আসলো বিপরীত দিক থেকে। ইন্সপেক্টর অনিরুদ্ধ, আপনি নিজেকে যতটা চালাক মনে করেন ততটা চালাক কিন্তু আপনি নন। 10 মিনিটের মধ্যে এমএলএ সাহেব আর তার ছেলে যদি ছাড়া না পায়, তাহলে মালিনী সেনের দিদি মিতুল সেনকে মেরে ফেলা হবে। যদিও সবাই জানে মিতুল সেন পালিয়ে গেছে প্রায় 1.5 বছর, তাই মিতুল সেন মরে গেলেও অতটা কিছু প্রবলেম হবে না। কিন্তু মিতুলের বোন মালিনী যদি জানতে পারে মিতুলকে আপনার জেদের জন্য মরতে হয়েছে, তাহলে কি আপনার সম্পর্কটা ভালো থাকবে? দেখুন ইন্সপেক্টর, এক হাতে আপনি ওদেরকে ছেড়ে দিন আর এক হাতে আমি মিতুলকে ছেড়ে দেব। 5 মিনিট সময় দিলাম, ভেবে দেখুন। 5 মিনিট বাদে আমি আবার ফোন করছি। ফোনটা কেটে যেতেই ফোনের লোকেশন ট্রেস করতে বলল অনিরুদ্ধ। লোকেশনটা পুলিশ স্টেশনের কাছাকাছি একটা বুথের। কথোপকথনের মধ্যেই থানায় হন্তদন্ত হয়ে ঢুকলো অরিন। মালিনীকে দেখে জড়িয়ে ধরল। মালিনী, কোথায় ছিলে তুমি? কাল থেকে তোমাকে দেখতে পাচ্ছি না, চারিদিক খুঁজে বেড়াচ্ছি। একবার আমি থানাতেও এসেছিলাম, কোথায় ছিলে তুমি? বলো। অনিরুদ্ধ ওদের ঘটনা বিস্তারিত জানানোর পর অরিনকে জিজ্ঞেস করল, আপনার ঘর দিয়ে যে একটা সিঁড়ি আছে সেই কথাটা তো আপনি আমাদের বলেননি। তলায় কাকে বন্দি করে রেখেছেন বলুন, উত্তর দিন। দেখুন অনিরুদ্ধ, আমি আর মিতুল দুজনেই জানতাম যে ওখানে একটা দরজা আছে। তুলি আমাকে বলেছিল ওখানে ওই দরজা দুটো এক করে ওর ছবি লাগাবে, তাহলে একটা সিক্রেট দরজাও থাকবে, আবার সেটা বোঝাও যাবে না। আর ওই দরজার রাস্তা আমাদের পেছনের দিকের বাগানে বেরোয়। এবার বাগানের দিকটায় দরজা খুলে কেউ যদি ওর ভিতরে কাউকে ঢুকিয়ে রাখে, সেটা তো আমার পক্ষে জানা সম্ভব। আমি সত্যি এসব ব্যাপারে কিছুই জানি না। আর তাছাড়া মিতুলের এইভাবে হারিয়ে যাওয়া আমাকে সবকিছু গুলিয়ে দিয়েছে। আমার মনে হয় মিতুল ওই দিন ওই রাস্তা দিয়েই পালিয়েছে অন্য কারোর সাথে। মিস্টার সেন, গল্পটা আপনি ভালোই বলতে পারেন, তবে আমার হাতে প্রমাণ আসলে সব গল্প শেষ হয়ে যাবে। আর আপনার প্রথম স্ত্রী কোথাও পালিয়ে যাননি, ওনাকে অপহরণ করা হয়েছে। আর ওনার মুক্তিপণ হিসেবে এমএলএ এবং এমএলএর ছেলেকে ওনাদের হাতে তুলে দিতে বলা হয়েছে। হোয়াট? কি বলছেন অফিসার? আমার মিতু বেঁচে আছে? ও যদি বেঁচে থাকে আর যদি বিপদে থাকে তো আপনি উদ্ধার করুন ওকে। আমি সত্যিই ফিরে পেতে চাই আমার তুলিকে। আমি যে ওকে ভীষণ ভালোবাসি। মালিনীকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু মিতু আমার মনে এখনো আছে। আচ্ছা স্যার, আমি এখন মালিনীকে নিয়ে যেতে পারি? না, আমি কোথাও যাব না। আগে দিদিকে নিয়ে আসি, তারপর তুমি বাড়ি ফিরে যাও। মালিনী প্লিজ শোনো আমার কথা। তোমার দিদি ফিরে আসার অপেক্ষা আমিও করছি, বিশ্বাস করো তুমি। কিন্তু তোমার শরীর ভালো নেই, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছে। আর তাছাড়া তোমার উপর দিয়ে যে ধকল গেল এই একদিনে, তোমার দিদি ফিরে এলে আমি তাকে কি জবাব দেবো বলো? প্লিজ মালিনী, লক্ষ্মীটি, প্লিজ চলো আমার সাথে। অরিনের কথা শুনে অনিরুদ্ধর দিকে তাকায় একবার মালিনী। অনিরুদ্ধকে যাওয়ার কথা ইশারা করে। অনিরুদ্ধকে ধন্যবাদ জানিয়ে অরিন মালিনীকে নিয়ে বেরিয়ে যায় থানা থেকে। ততক্ষণে 10 মিনিট হয়ে গেছে। ওরা থানা থেকে বের হতেই আবার ফোন আসে। কি ভাবলেন স্যার? আমি ওনাদের ছেড়ে দিচ্ছি, কোথায় যেতে হবে বলুন। নিশ্চয়ই বলবো, তবে আপনাকে একা আসতে হবে। অফিসের গাড়ি করে রবীন্দ্র সদন পর্যন্ত আসুন। ওখানে এসে দাঁড়ালে আমার ছেলেরা গিয়ে আপনাকে নিয়ে আসবে। আপনার সঙ্গে শুধুমাত্র এমএলএ আর প্রভাস থাকবে।
চালাকি করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু মিতুল দেবী মারা পড়বে। আমি একাই যাচ্ছি, আমার সঙ্গে এমএলএ আর প্রভাস ছাড়া আর কেউ থাকবে না। অফিসের গাড়ি করে অনিরুদ্ধ রবীন্দ্র সদনে এলো, তারপর গাড়ি থেকে নামল, সঙ্গে এমএলএ আর প্রভাস। ওদের গাড়ি বেরিয়ে যাওয়ার পরে একটা কালো রঙের মার্সিডিজ এসে সামনে দাঁড়ালো। পিছনের দরজা খুলে তিনজনে গাড়িতে উঠল। গাড়ি ছুটল হু হু করে। গাড়ির গতিপথ ছিল ডায়মন্ড হারবারের দিকে। সেখানে পৌঁছতে পৌঁছতে বেশ বেলা হয়ে গেল। একটা বাগান বাড়ির সামনে এসে গাড়িটা দাঁড়ালো। ওখানকার সিকিউরিটি চেক করলো অনিরুদ্ধকে। প্রভাস আর এমএলএ ঢুকলো ওদের সাথে। ঘরের ভেতর ঢুকে দেখলো রিভলভিং চেয়ারে পিছন দিক করে বসে আছে একজন। অনিরুদ্ধ ঘরে ঢুকতেই লোকটা বলল, ওয়েলকাম মিস্টার অনিরুদ্ধ। গলাটা শুনে চিনতে আর বাকি রইল না লোকটাকে। লোকটা হলো মালিনী আর মিতুলের বাবা ঋত্বিক বসু। অনিরুদ্ধ যেন আকাশ থেকে পড়ল। একজন বাবা হয়েও এভাবে অতনু সমাদ্দারকে গার্ড করছে, আর নিজের মেয়েকে। বেশ অবাক হয়ে তাকিয়ে রইল অনিরুদ্ধ। ঋত্বিক বসু এবার সামনে ফিরে তাকালো, হাত কচলিয়ে বলল, ব্যাপারটা বেশ অদ্ভুত লাগছে, তাই না? আসলে কি বলুন তো, আমার বিজনেসের ব্যাপারে কেউ মাথা ঘামালে তাকে আমি ছাড়ি না। অতনু আমার বাল্য বন্ধু। ওর ছেলে যে মেয়েটিকে রেপ করেছিল, কোনো একটা গরিবের মেয়ে, তাকে টাকা দিয়ে সব মেটানো যেত, কিন্তু মিতুল সব দেখে ফেলেছিল। আমি ওকে বলেছিলাম, সংসার করছো, মন দিয়ে সংসার করো। আর তাছাড়া সেদিন প্রভাসের সঙ্গে জড়িত ছিল অরিন, আমার জামাই। এই দুজনই আমার ভীষণ কাছের, ভীষণ কাজের। আমি তো পছন্দ করে মিতুলকে ওর হাতে তুলে দিয়েছিলাম। বড্ড জেদি আমার মেয়েটা। আদর্শের পোকা ওর মাথার মধ্যে কিলবিল করছিল, কিছুতেই কথা শুনছিল না। পুলিশের কাছে যাওয়ার জন্য বারবার হম্বিতম্বি করছিল। আমাকে অনেক কথা শুনিয়েছিল। অগত্যা কি আর করি, ওরই বাড়ির নিচে ঘরে বন্দি করে রেখেছিলাম। কেসটা ডিসমিস হতেও তো কয়েক বছর সময় লাগবে, আর সেটা ভেবেই আর এখন ও কথা বলার মতো পরিস্থিতিতে নেই। ওকে আমি পাগল করে রেখেছি। অবশ্য এইসব ব্যাপার আমার বাড়ির কেউই জানে না। বিজনেসে অতনু আমাকে খুব হেল্প করে। ওর ছেলে একটা ছেলে মানুষই করেছে বলে আমি ওকে বাঁচাবো না, এটা হতে পারে? আপনার বিজনেস তো এনজিওর, অনেক কাজ করেন আপনি। সামনে সমাজ সেবা করেন আর পিছনে আরও অনেক কিছু। কথাটা লোকমুখে শোনা, তবে আজকে প্রমাণ পেয়ে গেলাম। এবার আপনি দেখবেন কি হয়। আপনি বড্ড বোকা অফিসার। আপনার দুজন লোক আমার কাছে বন্দী, এক মালিনী, দুই মিতুল। ওদেরকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি নিজের বিজনেসকে। আমি যতদূর জানি আমার মেয়ে মালিনী আপনাকে ভালোবাসে। আপনিও নাকি? একদিন ওর মাকে গল্প করছিল, শুনে ফেলেছি। অরিন আমার ছেলের মতো, প্রভাসও তাই। আমার ওয়াইফ যখন মেয়ে দুটোকে জন্ম দিল, তখন আমার ইচ্ছে ছিল ওদেরকে মেরে ফেলার। এত বড় বিজনেস, মেয়ে সন্তান প্রয়োজন ছিল না আমার। ওর মায়ের কথা ভেবে করুণা করে ওদের আমি মানুষ করেছি। ওদের বুঝতে দিতাম না যে আমি ওদের খুব একটা পছন্দ করি না, কিন্তু ওরা নিজেরাই আমাকে স্বরূপে আসতে বাধ্য করলো। মিতুলকে আমি ক্যাপচার করে ফেলেছিলাম, কিন্তু মালিনী আবার সেটা খুঁচিয়ে ঘা করলো। মেয়েদের প্রতিবাদী হওয়াটা আমার পছন্দ না। মেয়েরা থাকবে পায়ের নিচে, মাথায় নয়। মাথায় উঠতে চেয়েছিল, সেই কারণে এই পরিস্থিতি। যাক, এবার কাজের কথায় আসা যাক। এনাদের দুজনকে এখানে রেখে আপনি এবার বিদায় নিন। কিন্তু মিস্টার বসু, সেটা তো কথা ছিল না। মালিনী আর মিতুলকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। ওদেরকে নিয়ে আসুন। দেখুন, আপনি ভালো এখান থেকে কেটে পড়ুন। এই যে বাঘের খাঁচার ভিতরে বাঘ আপনাকে খেয়ে ফেলছে না, এটাই তো আপনার বড় পাওনা। এর থেকে বেশি কিছু আশা করা উচিত নয়।
তাহলে বেঘোরে প্রাণটা যাবে। মিস্টার বসু, আপনি আমাকে চেনেন না। আপনি যদি বাঘ হন, আমি ধূর্ত শিয়াল। আসলে কি বলুন তো, এইসব খেলা আমি অনেক খেলেছি। প্রভাসবাবু আর অতনুবাবু, একটু জামার বোতামটা খুলে দেখান তো আপনার বন্ধুকে। অনিরুদ্ধর কথায় দুজনেই জামার বোতাম খুলল। শরীরের সঙ্গে টাইম বোম ফিট করা আছে। মিস্টার বসু ওই দেখে হতবম্ব হয়ে গেল। বলল, শিগগির রিমোটটা দিন। মাথায় ঠেকালো রিভলভার। অনিরুদ্ধ হাসতে হাসতে বলল, রিমোট আমার অফিসারের কাছে আছে, আর এখানকার সমস্ত কিছু ওনার শরীরে লাগানো ক্যামেরায় ওনারা দেখতে পাচ্ছেন। এতক্ষণে সবাই আপনার এই বাংলো বাড়িটাকে ঘিরে ফেলেছে। আমাকে গুলি করলেই ওরাও রিমোটটার বোতামে চাপ দেবে। সবাই একসঙ্গেই মরে যাব। আপনাদের মতো ক্রিমিনালগুলোকে সমাজ থেকে শেষ করতে যদি আমার মৃত্যু হয়, তাতে আমি গর্ববোধ করি। হয় আপনি সারেন্ডার করবেন, নয়তো আপনি মরবেন। চয়েস আপনার। কথাটা বলতে বলতেই চারপাশে পায়ের আওয়াজ শুনতে পেল ওরা। আওয়াজ স্পষ্ট হতে হতে দরজা দিয়ে ঢুকলো পুলিশ ফোর্স। উদ্ধার করা হয়েছে মালিনী আর মিতুলকে। মিতুলকে পাঠানো হলো মেন্টাল হসপিটালে। ঋত্বিক, প্রভাস আর অতনুকে গ্রেপ্তার করল পুলিশ। এরপর ওদের সঙ্গে সহযোগিতা করার জন্য গ্রেপ্তার করা হলো অরিনকে তার বাড়ি থেকে। অরিনের কাজের মেয়ে মিনতি সবটাই জানত, আর সেই কারণেই তাকে মরতে হয়েছিল। ধাঁধার মাধ্যমে হরিহরন জানাতে চেয়েছিল তার ম্যাডামকে সব কিছু, কিন্তু সেও অতটা ভালোভাবে জানাতে পারেনি প্রাণের ভয়। ওদের প্রত্যেকেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়। মালিনী একটু সুস্থ হয়ে উঠলে অনিরুদ্ধ দেখা করে তার সাথে, সেই কফি হাউসে। নীল রঙের শাড়ি পরে সেদিন দেখা করতে যায় মালিনী। শরতের মেঘ তখন আকাশে, চারিদিকে পুজো পুজো রব। হালকা আলোতে অপূর্ব সুন্দরী মালিনীর হাতে হাত রেখে অনিরুদ্ধ বলে, হয়তো আর কোনোদিন বলার সুযোগ পাবো কিনা তার ঠিক নেই। তাই আজ কথাটা বলেই ফেলি তোমাকে। তোমাকে যেদিন প্রথমবার দেখেছিলাম না, সেদিনই ভালো লেগেছিল। ভালো লাগাটা ক্রমশ বৃদ্ধি হয়ে যখন ভালোবাসায় পরিণত হয়েছিল, তখন তুমি অন্য কারো হয়ে গেছো। তবুও জীবন আমাদের আরেকটা সুযোগ দিল। তাই তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি। সারা জীবন এই হাতটা ধরে থাকতে চাই, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, সীমাহীন। আবারও ফিরে এসো ভালোবাসা। আবারও শরতের শিউলিতে নীল আকাশে সাদা ভেলায় চেপে ভেসে যায় প্রেম দিগন্ত থেকে দিগন্তে। রহস্যের জাল ভেদ করে ফিরে পায় দুটি প্রাণ নতুন জীবন। আগামী ওদের ভালো কাটুক, সমুদ্রের গভীরতা হোক ওদের ভালোবাসার প্রতিচ্ছবি। শুনছিলেন সেন বাড়ির অন্তর্ধান রহস্য। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। শুনতে থাকুন আড্ডাবাজ।